চায়নাতে ব্যাচেলর পড়ার বাস্তবতা হচ্ছে কি জানেন, আপনি যখন চায়না থেকে ব্যাচেলর শেষ করবেন তখন কি আপনি কোনো জব পাবেন কিনা, অথবা আপনি এখান থেকে ব্যাচেলর শেষ করে আপনি অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন কিনা, অথবা আপনি মনে করেন এখানে পড়াশোনা করতেছেন, পড়াশোনা শেষ করার পরে আপনি মনে করেন বাংলাদেশে ফিরে গিয়ে কোনো জব পাবেন কিনা। সো এই সবগুলো বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমি যখন 2017 সালের দিকে ভাবতেছিলাম যে আমি চায়নাতে আসবো ব্যাচেলর পড়ার জন্য, তখন আমার মাথার মধ্যে যে দুটো বিষয় কাজ করতেছিল, সেই দুটো বিষয় হচ্ছে, এক নম্বর, আমি কি চাইনিজ স্তরে পড়তে আসবো না ইংলিশ স্তরে পড়তে আসবো। তখনকার সময় আমি তখন আমার একটা ফ্রেন্ড আমার আগে চায়নাতে চলে আসছিল। তো ওর সাথে আমি কথা বলি, এছাড়াও কথা বলি বিভিন্ন ধরনের এজেন্সির সাথে, কিন্তু এজেন্সির কথাগুলো ছিল অনেকটা এরকম: হ্যাঁ, আপনি আসেন চায়নাতে, চাইনিজ মিডিয়ামে পড়বেন, আপনি যদি ইংলিশ আসেন ইংলিশ মিডিয়ামে পড়তে পারেন, এটা আপনার উপরে। তো আমি আমার ফ্রেন্ডে জিজ্ঞেস করলাম যে, বন্ধু তুই যেহেতু পড়তেছস, চাইনিজ মিডিয়ামে পড়ার আসলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা। সে আমাকে যেগুলো বলছিল সেগুলো হচ্ছে অনেকটা এরকম: তুই যদি চাইনিজ মিডিয়ামে পড়ো, সবগুলো হয়েছে গিয়ে তোর চাইনিজ থট, মানে তোকে প্রথমে 1 বছর সময় দিবে, 1 বছরে তুই এইচএসকে 4 ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে হবে। এইচএসকে 4 যখন তুই কমপ্লিট করবি, দেন তোকে ডিরেক্ট মেজর শুরু হয়ে যাবে। তুই মনে কর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভর্তি হলি, তার মানে কি তোর যে ক্লাসমেট গুলো হবে সবাই থাকবে চাইনিজ, এবং তুই চাইনিজে পড়াশোনা করবি, এবং সবগুলো হবে চাইনিজ তোরে। তোর জন্য আলাদাভাবে কোনো প্রফেসর অথবা টিচার আস্তে আস্তে স্লোলি চাইনিজ বলবো না, ন্যাচারালি চাইনিজ বলবো। যারা নেটিভ চাইনিজ স্পিকার যেমন বুঝে, তোর জন্য ক্লাসগুলো এরকম হবে। তো ওই পরিবেশটা একটু কম্পিটিটিভ, তোর জন্য একটু ডিফিকাল্ট হবে। সো তুই যদি মনে করছ 1 বছর তুই চাইনিজ শিখতে পারস, দেন তুই আসতে পারস, আইসা তুই চাইনিজের সাথে কম্পিট করতে হবে, চাইনিজের সাথে পড়াশোনা করতে হবে, চাইনিজ হোমওয়ার্ক করতে হবে, সবকিছু চাইনিজে করতে হবে। তুই যদি এটা করতে পারস তাহলে তুই ওয়েলকাম। আমি জিজ্ঞেস করলাম আসলে তোর পরিচিত কেউ এরকম করছে কিনা। হ্যাঁ, ওগুলো যে অনেকে আছে করতেছে, কিন্তু ওদের লাইফ অনেক হেল, কারণ চাইনিজ ভাষায় পড়াশোনা করতে যায় চায়নাতে আইসা অনেক টাফ। চাইনিজ ভাষায় চাইনাতে পড়াশোনা করা, চাইনিজের সাথে কম্পিট করা, হোমওয়ার্ক করা, এবং মনে করো সবকিছু চাইনিজে বোঝারা অনেকটা কঠিন, কারণ এইচএসকে 4 না আপনার, কারণ ওরা তো জন্মের পর থেকে চাইনিজ ভাষা শিখছে। আর তুই মনে কর 1 বছর শিখে তুই এইগুলো পড়তে পারবি কিনা, আসলে এটা অনেক কঠিন। দেন আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আরো অনেকের সাথে কথাবার্তা বললাম, আমার ওর পয়েন্টগুলো আসলে আমার একটা লজিক্যাল মনে হয়েছে। 1 বছরে আসলে একটা ল্যাঙ্গুয়েজ শিখে একবারে পুরোপুরি ওই ল্যাঙ্গুয়েজে পড়াটা আসলে কতটুকু যুক্তিগত, কতটুকু মনে করেন আমার জন্য সঠিক, আমি তখন বুঝতে পারি নাই। তখন আমি কি করলাম, ইংলিশ মিডিয়ামে পড়ার সিদ্ধান্ত নিলাম। কারণ ইংলিশ মিডিয়ামে তখন ওর সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছিলাম, এবং আমি নিজেও পড়ার সময় যেটা বুঝতে পারলাম, এটা কম্পারেটিভলি অনেকটা ইজি। মানে হচ্ছে কি, যেহেতু আমি ইংলিশ পারি, ইংলিশ বুঝি, ইংলিশ আমার জন্য অনেকটা সহজ, আমি সবকিছু ইংলিশ ভিডিও টিউটোরিয়াল সবকিছু ইউটিউব থেকে দেখতে পারবো, এবং গুগলে সার্চ করলে আমি ইংলিশে সব ইনফরমেশন পেয়ে যাবো, ভালো একটা স্কোরও পেতে পারবো। সো যার কারণে মনে করেন আমি ইংলিশ মিডিয়াম সিলেক্ট করি এবং ইংলিশ মিডিয়ামে পড়তে আসছি। আর যখন ইংলিশ মিডিয়ামে পড়তে আসার পরে মনে করেন আমার লাইফের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমি যখন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেষ করি, মানে আমি আসি হচ্ছে আপনার 2018 সালের দিকে, অক্টোবরে। সো আসার পরে হচ্ছে আপনার সেপ্টেম্বর, হ্যাঁ অক্টোবরে আসছি। তো তখন আসার পরে আপনার হচ্ছে আমার ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হওয়ার পরে ভালোই ক্লাস চলতেছিল, মানে ইংলিশ তো মোটামুটি সবকিছু বুঝতেছিলাম। কিন্তু ইংলিশ তো একটা সমস্যা হচ্ছে কি, আপনাকে চাইনিজ কয়েকটা ম্যান্ডেটরি কোর্স থাকে যেগুলো আপনার করতে হবে। আর আপনি যখন ইউরোপ অথবা কোথাও ক্রেডিট ট্রান্সফার করতে যাবেন, তখন হচ্ছে কি আপনারা মনে করেন এই এক্সট্রা কোর্সগুলো হয়তো বড় ওইভাবে কাউন্ট করে না, কিন্তু এছাড়া বাকি যে কোর্সগুলো আপনাকে ওভারঅল শিখায়, ওই কোর্সগুলো মনে করেন আপনার জন্য ইউজফুল। আপনি মনে করেন ওই ক্রেডিট ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক সহজ হয়। তো আমি চায়না থেকে যখন পড়াশোনা করি 2018 সাল থেকে 2019 বিশেষ দিকে, বিশেষ মনে করেন শুরুতে যখন করোনা আইসা পড়ে, তাই না, তখন তো মনে করেন বাংলাদেশে ব্যাক করতে হয়। তখন মনে করেন পড়াশোনা কি হয়ে যায়, স্টপ অনেকটা, অনলাইনে পড়াশোনা আর কি। তো অনলাইন পড়াশোনা করার ক্ষেত্রে এখন যে বিষয়টা আসি, যে পড়াশোনা শেষ হওয়ার পর ক্ষেত্রে যারা জব, মানে চায়নাতে ব্যাচেলর শেষ করার পর জব পাওয়া যায় কিনা। সত্য কথা বলতে, আপনি চায়নাতে ব্যাচেলর শেষ করে চায়নাতে জব পাবেন না। চায়নাতে জব পাওয়া অনেকটা ইম্পসিবল, যদি পাওয়া যায় হাতে গোনা কয়েকজন পায়, কিন্তু সংখ্যাটা অনেক কম। সো যে জিনিসটা আমার সাথে হয়েছিল, আমি করোনার কারণে 2020-এ বাংলাদেশে ব্যাক করি, তখন অনলাইনে ক্লাস করতেছিলাম। আর মনে করেন সবসময় স্বপ্ন দেখতাম, চাইনিজ ক্যাম্পাস কত সুন্দর, ও কি সুন্দর সুন্দর পরিবেশ, আমি সবসময় মিস করতাম। আর প্রত্যেকদিন শুধু ওয়েট করতাম কখন নিউজ দিবে যে আমি চায়নাতে আবার ব্যাক করব, কারণ ক্যাম্পাস অনেক ভালো ছিল, পরিবেশ অনেক ভালো ছিল, এই জন্য আর কি। যাই হোক, পরবর্তীতে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তখন যে জিনিসটা হইলো যে চাকরি খোঁজার ক্ষেত্রে আমি বাংলাদেশে যখন চাকরি খুঁজতেছিলাম, তখন যে জিনিসটা ফিল করলাম যে চাইনিজ ডিগ্রি তখন ওরা ওইভাবে ভ্যালু দিতেছিল না। বলে আপনি তো চায়নাতে পড়াশোনা করছেন, এখন তো আপনি তো, মানে প্রথমে জিজ্ঞেস করতো আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন। আসলে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ছি এই জিনিসটা যখন আমি এক্সপ্লেন করতে যেতেছি, তো এটা হচ্ছে অনেকটা কিরকম, যে আমি যে বাংলাদেশে যে মানে রিনাউন্ড যে ইউনিভার্সিটি গুলো আছে, মনে করেন আপনি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এরকম যে ইউনিভার্সিটি গুলো আছে, ওই ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে কি আপনার মনে করেন সহজে ইজিলি জব পাওয়া যায়। কিন্তু আমি যেহেতু চায়না থেকে পড়াশোনা করছি, ওই যে কোম্পানিগুলোতে আমি জব করতেছিলাম আর ওইরকম ভাবে নিতেছিল না আর কি। কিন্তু পরবর্তীতে যে কাজটা হয়েছে, তখন আমি চিন্তা করলাম তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি চাইনিজ কোম্পানিগুলোতে ট্রাই করি, অথবা চাইনিজ কোম্পানি বাংলাদেশে যেগুলো আছে এগুলোতে। তখন ওই কোম্পানিগুলোতে যখন আমি যাইতেছিলাম জব খোঁজার জন্য, তখন কি হয়েছিল জানেন, তখন হয়েছিল কি, ওরা সবাই চাইতেছে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারি কিনা। কিন্তু আমি তো পড়াশোনা করছি ইংলিশ স্তরে আমি শুধু নিজের ইচ্ছায় ক্লাসের বাইরে যে চাইনিজগুলো পড়ছি ওইরকমই না। আমি কোনো সময় এইচএসকে 4 কমপ্লিট করছি, অথবা আমার কোনো রিকোয়ারমেন্ট ছিল, মানে তখন আমার মধ্যে একটা ফিলিং কাজ করতেছিল এরকম। আমি ফিল করতেছিলাম যে
ধর আমি চাইনাতে পড়াশোনা করার পরে এখন বাংলাদেশে আসে, তো আমি না বাংলাদেশি সোসাইটিতে বিলংস করতেছি, মানে বাংলাদেশি স্টুডেন্টদের সোসাইটিতে বিলংস করতেছি, না চাইনিজ সোসাইটিতে বিলংস করতেছি। কারণ আমি এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারি না, ল্যাঙ্গুয়েজ না পারার কারণে আমি চাইনিজ কোনো কোম্পানিতে জব পাইতেছি না, বাংলাদেশে যে কোম্পানিগুলো ছিল। এবং না আমি বাংলাদেশে যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটি থেকে পড়ছি, এবং বাংলাদেশি কোম্পানিগুলো আমার নিতেছে না, বলতেছে আচ্ছা আমরা দেখতেছি আপনাকে জানাবো। তো এইভাবে প্রায় 2022 সালে মনে করেন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমার মাথা রাতা মনে করেন একটা হ্যাং হয়ে গেছে। তো এই সময় মনে করেন আমি দেখতেছিলাম যে আসলে পৃথিবীর অন্য কোনো কান্ট্রিগুলোতে যাওয়া যায় কিনা। তো অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য যে ট্রাইটা করতেছিলাম সেটা হচ্ছে কি, যে ওই কান্ট্রিগুলোর রিকোয়ারমেন্ট ছিল এরকম যে আইএলটিএস অথবা টোফেল দিতে হবে, অথবা আপনার মনে করেন জিআরই দিতে হবে, মানে আপনার যে ড্রিম কান্ট্রি অথবা ড্রিম ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপর। তখন আমি ভাবলাম যেহেতু আমার জব হইতেছে না, তাহলে একটা কাজ করি, আমি ওই রিলেটেড পড়াশোনা শুরু করি এবং প্রিপেয়ার হই। কিন্তু হঠাৎ করে মনে হলো যখন আসলে চাকরি একটা দরকার, টাকা পয়সা দরকার, কারণ ফ্যামিলির সাপোর্ট করা দরকার, এতদিন ধরে রুমে বসে আছি, এখন তো কিছু একটা করা দরকার, কিছু একটা কন্ট্রিবিউশন আমার দরকার, তাই না? তো যখন আমি এই জিনিসগুলো চিন্তা করতেছিলাম, তখন মনে হলো না একটু চাইনিজ পড়া শুরু করি। যখন মনে করেন চাইনিজ পড়া শুরু করলাম, তখন মনে করেন চাইনিজ কিছু শেখার পরে তখন মনে করেন একটা চাইনিজ কোম্পানিতে জব হয়। সো বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে আপনার চায়নাতে ব্যাচেলর পড়ার অনেকটা বাস্তবতা। আর পরে হচ্ছে মনে করেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে তখন আমি মানে তখন আমি আস্তে আস্তে প্রিপেয়ার হইতেছিলাম, কারণ অন্য অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে আমি চাইনা থেকে পড়াশোনা করছি, আর মানে এই না যে আমি ডিরেক্ট চলে যেতে পারবো। ওই ইউনিভার্সিটি আমার স্বপ্ন ছিল ইউএস এর ভালো ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। এবং এই স্বপ্নের কারণে মূলত আমি এখন বর্তমানে চায়নার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে, চায়নার 1 নম্বর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আপনারা যদি দেখতেছেন আমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা মানে এখানে আমি একটা ভিডিও দিয়ে দিব যে আমি বর্তমানে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, এটা আপনারা দেখতে পারবেন। যাই হোক, ওই সময় যেহেতু স্বপ্ন ছিল, স্বপ্নের কারণে মনে করেন আমি মানে র্যান্ডমলি কোনো কান্ট্রিতে যাইতে চাইছি না। কিন্তু আমার সাথে পড়াশোনা করা ব্যাচেলর ফ্রেন্ড ওরা বর্তমানে বিভিন্ন দেশে আছে। যেমন আমার একজন ফ্রেন্ড আছে, ও বর্তমানে হচ্ছে আপনার পোল্যান্ডে আছে, কিন্তু আমি যাই নাই, কারণ হচ্ছে কি আমি যে জার্মানিতে যাওয়ার জন্য মনে করেন ব্যাংকে যে পরিমাণ টাকা রাখতে হবে, টু বি অনেস্ট ওই সময় আমার ওরকম টাকা টুকা ছিল না। যার কারণে মনে করেন আমি ইউরোপে ট্রাই করি না। কিন্তু আমার স্বপ্ন ছিল ইউএসতে যাওয়া, যদি ফুল ফান্ডিং স্কলারশিপ পাই। কিন্তু মাস্টার্স আসলে ফুল ফান্ডিং স্কলারশিপ ছিল না। তখন মনে করেন আমি আবার অল্টারনেটিভ খুঁজতেছিলাম যে আসলে ডিরেক্ট পিএইচডিতে যাবো কিনা, কিছুদিন জব করে দেন আস্তে আস্তে কি করা যায়। ওই রকম প্ল্যান করে আস্তে আস্তে আগাইতেছিলাম। তো আমার কাছে পরবর্তীতে একটা রিগ্রেট ফিল হয়েছিল এরকম, আমি কেন চাইনিজে পড়লাম না, চাইনিজে পড়লে তো আজকে আমার হয়তো কি একটা ইজিলি জব হয়ে যেত। কিন্তু পরবর্তীতে এই জিনিসটা আবার কেটে গেছে, কি জানেন, যখন আমি নিজে নিজে চাইনিজ শিখছি তখন মনে হচ্ছে না আমি তো এখন মোটামুটি চাইনিজ পারি। আসলে বিষয়টা এরকম না যে চাইনিজ মিডিয়ামে পড়িয়াই চাইনিজ শিখতে হবে। তো ওভারঅল যে জিনিসটা বলবো, যে আপনার সাথে আমি মনে হয় ওভারঅল আলোচনা করছি, আপনি চায়না থেকে পড়াশোনা করার পরে, চায়নাতে ব্যাচেলর শেষ করার পরে জব পাবেন কিনা। জব পাওয়াটা মনে করেন আমার মনে হয় না যে সম্ভব, যদি আপনি চাইনিজ আপ টু মার্ক না হয়, চাইনিজের মতো না হয়। আর ব্যাচেলরের পরে চাইনাতে খুব কমই জব পাওয়া যায়। এরপর হয়েছে কি আপনি অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন কিনা। হ্যাঁ, এটা আমার একটা ফ্রেন্ড মুভ করছে, আমার সাথে একটা ফ্রেন্ড না, অনেকে মুভ করছে, তার মধ্যে একজন বর্তমানে ইউরোপে আছে। এবং তৃতীয় হচ্ছে কি, বাংলাদেশে ফিরে আসার পরে আপনার মধ্যে আসলে কিরকম ফিলিংসটা কাজ করবে, মানে আসার পরে আপনি যখন দেখবেন আপনার সার্টিফিকেট গুলা বাংলাদেশে ইকুইভ্যালেন্ট করা লাগবে, আপনি ইকুইভ্যালেন্ট যদি না করতে পারেন তাহলে মনে করেন আপনি আরো বিপদে পড়ে যাবেন, যে আপনাকে ইকুইভ্যালেন্ট করতে হবে, এখানে এখানে দৌড়ায় ইকুইভ্যালেন্ট করার পরে মানে সমতা করার পরে আপনি হয়তো বা জব টপ করতে পারবেন। ওভারঅল আমি মনে করি আজকে আমার এই ভিডিওতে এই পর্যন্তই আপনাদের সাথে আলোচনা করা ছিল। এবং আপনারা যদি চাইনিজ ইউনিভার্সিটি, যেহেতু আমি বর্তমানে মাস্টার্সে পড়তেছি চায়নাতে এবং আমি ফুল ফান্ডিং স্কলারশিপে আছি, আসার সময় কোনো খরচ টরচ হয় নাই, শুধু বিমান ভাড়া ছাড়া সম্পূর্ণই ফ্রি। আপনারা যদি জানতে চান আসলে চায়নাতে পড়াশোনা করার ক্ষেত্রে এবং চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে প্রতিনিয়ত কি হয় এবং কিভাবে ক্লাসগুলো হয়, একটা ডে লাইফ কেমন যায় এবং কি পরিমাণ কষ্ট থাকে, তাহলে আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। কারণ আমি ওইখানে মূলত প্রত্যেকদিন আমার সাথে কি ঘটে অথবা আমি ইউনিভার্সিটি লাইফগুলো কেমন ওইগুলো শেয়ার করার চেষ্টা করি। আর একটা বিষয় হচ্ছে কি, আমি যখন 2017 সালের দিকে চায়নাতে আসি, আমি কিন্তু এজেন্সি দ্বারা প্রতারিত হই। সো আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে এই প্রতারণার গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ যাতে আপনারা মোটিভেট হন। কারণ এই ছোট কাজগুলোর জন্য আপনারা যাতে এজেন্সির কাছে না যান, নিজ থেকে চেষ্টা করেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।